মুহূর্ত ওখানে না দাঁড়িয়ে বেরিয়ে আসলো সায়ান। দরজার কাছে দাঁড়িয়ে দেখতে পেল ইশাল আসছে। ওষুধের বক্সটি হাতে নিয়ে একবার ফিরে ঝুমকে দেখে নিয়ে কয়েকটি ঔষধ ইশালের হাতে দিয়ে বলল, কিছু খাবার খাওয়ানোর পর এগুলো দিবেন, ইনশাল্লাহ জ্বর কমে যাবে। ইশালে মাথা নাড়িয়ে রুমেই চলে গেল। সায়ানও আর না দাঁড়িয়ে নিজের ঘরে এসে দেখতে পেল সেখানে আগের থেকেই আহির তার বেড জুড়ে হাত পা ছড়িয়ে শুয়ে আছে। কিছুটা বিরক্তই হলো সে। আবারও দরজা শব্দ করে লাগিয়ে দিয়ে নিজের উপস্থিতি জানান দিল। প্রায় অনেকক্ষণ ধরে সায়ানের জন্য অপেক্ষা করতে করতে ঘুমে তার চোখ লেগে এসেছিল, যার দরুন বিকট শব্দে রীতিমতো সে ভয় আঁতকে উঠেছে। কি হয়েছে কি হয়েছে? এখানে কি করছো? এমনি কথা বলতে এসেছিলাম, কিন্তু তুমি যে এই রাত বিরেতে জনসেবা করতে যাবে তা বুঝতে পারিনি, তাই তোমার জন্য অপেক্ষা করছিলাম। আহিরের অভিমুখে সটান দাঁড়িয়ে তাকে পর্যবেক্ষণ করে যা বোঝার বুঝে নিল সায়ান। কথা না পারিয়ে পকেট থেকে ফোন বের করে হাতে নিয়ে কিছু একটা করে কানে চাপলো। হয়তো কাউকে কল দিয়েছে। This is Major Dr. Shayan Rehman Ansari speaking. You must give me the detailed information of picture and name that have been sent to you tomorrow at 12 p.m. It's a serious and secret mission. And yes, make sure that no one else know about this except you. Clear? ওপাশ থেকে হয়তো কিছু একটা বলা হলো, সাথে সাথে সায়ান কল কেটে ফোনের স্ক্রিনে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আর এতক্ষণ সায়ানকে দেখছিল। সায়ানকে তার ঠিক লাগছে না। কিছু একটা কি মিস করে যাচ্ছে সে। কিসের ইনফরমেশন চাইছে? আহির যে তার দিকে তাকিয়ে আছে বুঝতে পেরে ফোন পকেটে রেখে আহিরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল, কি ঘুমোতে যাবে না, নাকি আজ এখানে থাকার প্ল্যান করছো? লিসেন, অনেক রাত হয়েছে, ঘুম পেয়েছে আমার। তার কথা আহির নড়ে চড়ে বসলো। মুখভঙ্গি সিরিয়াস করে প্রশ্ন করলো, অনেক হয়েছে সায়ান, এবার সবটা ক্লিয়ার করো। তুমি না জানিয়ে এসেছিলে কেন? কাল কি হয়েছিল? কোনো প্রশ্নের উত্তর তো দিচ্ছই না, উল্টো এড়িয়ে যাচ্ছ। কতদিনের ছুটিতে এসেছো এবার? ছুটিতে আসেনি, তাহলে মিশনে এসছে। করাচিতে মিশন? সিরিয়াস কিছু? না, আবার খুব একটা হালকা ভাবে নেওয়া যাচ্ছে না। দেখি আগে, তারপর বলতে পারবো। ও আচ্ছা, তুমি ঝুমকি কিভাবে চেনো বলো তো? ঝুমের কথা শুনে সায়ানের চোখ ছোট ছোট হয়ে এলো, যা আহিরের দৃষ্টি অগোচর হয়নি। চিনি না। ছোট উত্তর, কিন্তু আহির সন্তুষ্ট হতে পারল না। বিরক্তিতে চোখ মুখ কুচকে গেল তার। হয়তো সে যা শুনতে চেয়েছিল প্রত্যুত্তরে তার বিপরীতে কিছুই শুনতে পেয়ে সে মোটেও খুশি হয়নি। যদিও সে কিছু একটা হয়তো বুঝতে পেরেছে। এখন শুধু কনফার্মেশনের দরকার। তুমি জানো ঝুম বাংলাদেশি? হুম। সায়ান অন্যমনস্ক ছিল, তাই আহিরের কথা বুঝতে পারল না। প্রত্যুত্তরে সায়ানকে নীরব দেখে ভাবুক সে। ঝুমের আদৌ ভাঙা উর্দু শুনেই বুঝেছিল সে পাকিস্তানের থাকে না। তাই বলে যে পাকিস্তানি বংশোদ্ভূত নয় তা তার ধারণার বাইরেই ছিল। ভেবেছিল হয়তো পাকিস্তানের বাইরে থাকে, কিন্তু একেবারে বাংলাদেশি হবে তা আশা করেনি। এই মেয়ে যত সময় যাচ্ছে ততই তাকে অবাক করে দিচ্ছে। হুম, তো এইসব আমাকে কেন জানাচ্ছ? এই পর্যায়ে আহিরের চোখে মুখেও দুষ্টুমির আভাস খেলে গেল। ঝুম বাংলাদেশি, বাংলাদেশ থেকে ইশালের বিয়েতে এসেছে। বাসায় এসে যেভাবে তুমি তার কথা জিজ্ঞেস করলে, তাছাড়া যার চিন্তায় তুমি না ঘুমিয়ে ইশালের রুমের সামনে ঘুরঘুর করছিলে, তার কথা না বলে কার কথা বলবো বলো? সায়ান দেখলো তার ভাইকে, বয়স তাদের 31 বছর। ঠিক সে যতটা গম্ভীর, আহির ঠিক ততটাই চঞ্চল। চোখে মুখে দুষ্টুমি লেগেই থাকে। এত বড় হয়েছে কিন্তু স্বভাবের কোনো পরিবর্তন নেই। কিভাবে যে এই ছেলেকে ইঞ্জিনিয়ার হিসেবে মান্য করে সবাই, সেটাই বুঝতে পারে না সায়ান। ওনার থেকে দূরে থাকবে আহির। আর হ্যাঁ, ওনার সাথে আর কোনো দুষ্টামি না। এরপর যদি তোমার কারণে ওনার শরীরে ব্যথা লাগে, সেটা তোমার জন্য ভালো হবে না। এত ইনসিকিউরিটি, বাহ দারুণ। বাট ব্রো, বিলিভ মি, তাকে হার্ট করার কোনো ইন্টেনশন আমার ছিল না। সায়ান শুধু মাথা নাড়লো। সে জানে আহির আর যাই করুক কাউকে হার্ট করবে না, কিন্তু জেনে হোক কিংবা অজান্তে ঝুম তার কারণে ব্যথা পেয়েছে এটা সত্যি। আর সে ছাড়া ওই মেয়েকে কেউ ব্যথা দিবে এটা তো সে সহ্য করবে? ওই মেয়ে শুধু তার দেয়া ব্যথায় ভুগবে, জ্বরে ভুগবে, এটাই তার নিয়তি। টানা 2 দিন অসম্ভব জ্বরে ভুগেছে ঝুম।
কোমরে ও পায়ে ব্যথায় প্রথম দিন ঠিক করে হাঁটতে পর্যন্ত পারছিল না। এখনো কিছুটা ব্যথাই রয়েছে, কিন্তু সহনীয়। আজ অনেকটা সুস্থ বোধ করছে, তাই বসার ঘরে এসে বসলো। মিশেল খুব মনোযোগের সাথে কোনো এক পাকিস্তানি ড্রামা দেখে চলেছে, আর আয়ান গভীর মুখে কমিক্স পড়ছে। এই ছেলেটা বয়সের তুলনায় ম্যাচিউর বেশি। তারা তিনজন বাদে বসাঘর আপাতত কেউ নেই। এরই মাঝে ইশালের মা তার হাতে এক বাটি নুডলস দিয়ে খেতে ইশারা করে চলে গেলেন। হাতে থাকা নুডলসের বাটি দিয়ে নিয়ে দুপা তুলে আরাম করে বসে টিভির পর্দায় দৃষ্টি রেখে কিছুক্ষণ নুডলস মুখে দিচ্ছিল, তো কিছুক্ষণ টিভিতে চলা ড্রামায় মন দিচ্ছিল সে। খুবই ইন্টারেস্টিং সিন চলছে এখন। মিশাল জুম বাঁধে আয়নের মনোযোগও এখন টিভির পর্দায়। ঠিক তখনই দুম করে কেউ টিভি বন্ধ করে দিল। সাথে সাথে মিশাল চেঁচিয়ে উঠল। ঝুমেরও কিঞ্চিত মেজাজ বিগড়িয়ে গেছে, কিন্তু প্রকাশ করলো না। ততক্ষণে টিভি বন্ধ করা ব্যক্তি ঝুমের পাশে এসে বসে পড়ল। সেই ছেলেটি যার জন্য ঝুমকে জ্বর আর ব্যথায় বিছানা নিতে হয়েছিল। চোখ মুখ কুচকে এসে নুডলস খাওয়ায় মন দিল। আহিরকে বকতে বকতে মিশাল আবারও গিয়ে টিভি ছাড়লো। আহির যখন বাড়িতে থাকে তার অত্যাচারে বাড়ির ছোট সদস্যগুলো শান্তিতে থাকতে পারে না। কাউকে না কাউকে প্রতিনিয়ত জ্বালাতন করবেই করবে। বিশেষ করে মিশালের পেছনে তো সে বেশি লাগে। বিরক্তিতে মিশালের চোখ মুখ অন্ধকার হয়ে গেছে। মূলত আহির বসার ঘরে এসেছে অনেকক্ষণ হয়েছিল, কিন্তু কেউ তাকে অ্যাটেনশন না দিয়ে কী সব দেখায় মন দিয়ে বসে আছে বলেই সে এমন কাজটি করল। এতে যেমন জ্বালাতন করা হলো, তেমনি সবার মনোযোগও পাওয়া হলো। শুকনো কাশির ভঙ্গিমায় গলা পরিষ্কার করে বললাম, ঝুম রাইট। ঝুম এক পলক চেয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ উত্তর দিয়ে আবারও নুডলস খাওয়া মন দিল। এই ছেলের সাথে তার কথা বলতে ভালোই লাগছে না। সেই দিন তার ওভাবে পড়ে যাওয়াতে কিভাবে হাসছিল, অসভ্য অসভ্য। কিন্তু আহির চুপ থাকা লোকই না। নুপুর পেয়েছেন? নুপুরের কথা আবারও ঝুমের মন খারাপ হয়ে গেল। সে পায়নি, সবাই অনেক খুঁজেও পায়নি। দুঃখী দুঃখী মুখ করে তাকালো আহিরের পানে, দুদিকে মাথা নাড়িয়ে জানালো পায়নি। মেয়েটির জন্য তার মায়া হলো। সেদিন থেকে এখন পর্যন্ত তার সাথে শুধু ইশারাতেই কথা বলে যাচ্ছে। সমস্যা কি? মায়া হলেও তা প্রকাশ না করে বলল। পাওয়ার কথাও না। বড় বড় অবুজ চোখে তাকিয়ে মানে খুঁজলো ঝুম, কিন্তু কিছুই বুঝতে পারলো না। আমাকে নুডলস থেকে ভাগ দেয়া যাবে? মুখের উপর না বলার স্বভাব থাকায় হাতের বাটি থেকে এগিয়ে দিল আহিরের দিকে। ঠিক সেই সময় বাড়ির মেইন দরজা দিয়ে শায়নের প্রবেশ। তার দৃষ্টি এখন ঝুমের বাড়িয়ে দেয়া হাতের দিকে। আহির হাত বাড়িয়ে নেয়ার আগে শুনতে পেল শায়নের গমগমে সুরের ডাক। আহির? শুধু আহির না, বসার ঘরের প্রতিটি সদস্য তার দিকে দৃষ্টি ফিরিয়ে চাইল, এমনকি ঝুম নিজেও। এই প্রথম তাদের মুখোমুখি দেখা হলো কি? হ্যাঁ, এটি প্রথম দর্শন ছিল তাদের। ওই বড় বড় চোখের পুতুল মানবীর দৃষ্টিতে তার কি কিছু হলো? হয়েছে তো। এই যে তার বুক কাঁপছে সেদিনের সেই বৃষ্টি ভেজা বিকেলের মতন। মেয়েটি তাকে মেরে ফেলতে চাইছে নাকি? কি সাংঘাতিক! মুহূর্তের মাঝে কি হলো জানে না, কিন্তু সে অনুভব করতে পারল সে অসুস্থ হয়ে পড়েছে, আবারও ঘেমে গিয়েছে। বুঝতে পেরে দ্রুত স্লিপ টেনে কোণি পর্যন্ত উঠালো। ঘন ঘন নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করতে করতে নিজের ঘরের দিকে চলে গেল। শায়নের অমন অস্থির অবস্থা দেখে ঝড়ের বেগে সেও ছুটল এদিকে। ঝুম, মিশাল ও আয়ান তাদের গমন পথে অবাক দৃষ্টিতে তাকিয়ে। ঘরে প্রবেশ করে কোনো রকম কাপা হাতে গলার টাইয়ের নটটা খুলে পরনের শার্টের দু একটি বোতাম খুলে দিয়ে ধপ করে পাশের সোফায় বসে পড়ল। তার বসার ভঙ্গি অত্যন্ত এলোমেলো। এ থেকে বোঝা যাচ্ছে তার মনের অবস্থা কতটা বিশ্রে। আহির এসে তাকে এক নজর দেখে পাশে বসল। ঠিক আছো? হুম। হ্যাঁ, সেদিন হসপিটাল পর্যন্ত তাহলে ঝুমের কারণে যেতে হয়েছিল? শায়ান একই ভঙ্গিতে বসে শুধু দৃষ্টি আহিরের পানে দিয়ে নীরবে কিছু বুঝল। শায়ান, হুম। যতটুকু দেখলাম সে বড্ড ভীতু আর সহজ সরল। তোমার মনে হয় না তাকে আরো কিছুটা সময় দেওয়া উচিত? That's only good for me. এই পর্যায়ে শায়ানের ছোচের কোণে হাসির ঝলক দেখা মিল। আহির সেই হাসি দেখে নিজে হেসে ফেলল। আহির আর কিছু বলল না। শায়ানকে রেস্ট নিতে বলে সে বেরিয়ে পড়ল। যেতে যেতে শুনতে পেল খুবই চমৎকার গলায় গাওয়া স্পষ্ট বাংলা গান। তোকে একার দেখার লুকিয়ে কি মজা,
সে তো আমি ছাড়া কেউ জানে না, তোকে চাওয়ার পাওয়ার নয় রে সোজা, সে তো আমি ছাড়া কেউ জানে না। বেলকনিতে দাঁড়িয়ে দূর আকাশে দেখছে ঝুম। এটি তার সব থেকে প্রিয় কাজ। যখনই মন খারাপ হয় তখন সে আকাশ দেখে, মন তার অটোমেটিক ভালো হয়ে যায়। ইশালের বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে, বাড়ি ভর্তি অতিথি। আর মাত্র কিছুদিন, তারপরে ইশালের সাথে সাথে তাকেও যেতে হবে। এই পরিবার তাকে না চাইতে অনেক বেশি দিয়েছে। মা বাবা, পরিবারহীন মেয়েটাকে তারা বুঝতে দেয়নি এখানে সে অতিথি। এই বাড়ির প্রত্যেকটি মানুষ তাকে আগলে দেখেছে, ভালোবেসেছে। বিশেষ করে মেহেরুন নেসা আম্মাকে হারানোর পরেই প্রথম কেউ আমার মতো তাকে আগলে রেখেছে। যদিও সে প্রকাশ করে না, তবুও ঝুম বুঝতে পারে সে ঝুমকে কতটা আদর করে। এছাড়া আহিরের সাথেও তার সম্পর্ক বেশ সহজ হয়েছে। যতটা খারাপ ভেবেছিল ততটা খারাপ না ছেলেটা, একটু অন্যরকম কিন্তু দারুণ মনের একজন মানুষ। এই বাড়ির সকলের সাথে তার সম্পর্ক সুন্দর ও স্বচ্ছ হলো। একজনের সাথে তার এখনো কথাই হয়নি। সেদিনে সেই যে অদ্ভুত চোখের লোকটি আজও মনে পড়লে গায়ের লোম দাঁড়িয়েছে ঝুমের। সে তীক্ষ্ণ ফ্যাকাশে মনির চোখ দুটো যেভাবে তার দিকে তাকিয়েছিল তা ভুলতে পারেনি সে। সেই চোখ দুটো হয়তো ঝুমকে তার শানিত নজর দিয়ে কিছু বলতে চেয়েছিল, কিন্তু আফসোস ঝুম বুঝতে পারেনি। সেই দিনের পর থেকে বহুবার তাদের দেখা হয়েছে, প্রতিবারই ওই অদ্ভুত চোখজোড়া তাকে বিভ্রান্ত করেছে। লোকটি কথা বলে না, অথচ না বলেও যেন কত কিছু বলে যায়। পরে অবশ্য জানতে পেরেছিল ওই অদ্ভুত চোখ, ছোট চুলওয়ালা লোকটি মেহরুন নেসার বড় ছেলে। এই বাড়ির বড় ছেলে সারা আপুর তার বাবার মতো মিষ্টি স্বভাবের হলেও মা ছেলে একই স্বভাব ছাতের হয়েছে। ঝুমঝুমি, ঝুমঝুমি। ঝুমের আকাশ কুসুম ভাবনার মাঝে ইশালের কণ্ঠে ভেসে এলো। এখানে ব্যালকনি থেকে ঝুমের ক্ষীণ ধীর গলা পেয়ে চঞ্চল পায়ে ইশাল ছুটল সেদিকে। তুমি এখানে কি করছো ঝুমঝুমি? সবাই নিচে কত আনন্দ করছে আর তুমি এখানে একা দাঁড়িয়ে আছো। বড় চাচি আম্মা তোমাকে খুঁজছে। ঝুম ঠোঁটের এক কোণে কামড়ে হাতে থাকা বেসনের রিলেটেড বইটি ইশালের দিক সামনে ধরে বলল, বড় আন্টি দিয়েছিল পড়তে। ওখানে এত লোক, আমি কাউকে চিনি না, কেমন যেন লাগছিল, তাই ভাবলাম নিরিবিলি বই পড়ি। আন্টি বলেছে দ্রুত ফেরত দিতে। ওহো ঝুমঝুমি, কিছুদিন পর আমার বিয়ে, তুমিও তো বাংলাদেশ ব্যাক করবে। তারপর আমাদের আবার কবে না কবে দেখা হবে। কই তুমি আমার সাথে বেশি বেশি টাইম স্পেন্ড করবে তা না, কিসব বই পড়ছো? কিছুটা মন খারাপের সুর তুলে সে বলল, আসলেই দুঃখ পাচ্ছে ঝুম, চলে যাবে এটা ভাবে কষ্ট লাগে। তাও যদি হতো পাকিস্তানের কোনো জায়গায়, তা তো নয়, সেই বাংলাদেশ। চাইলে কি দেখা করতে পারবে আর? ঝুমেরও মন খারাপ হয়ে গেল। সে এগিয়ে এসে আলতো করে ইশালকে দু হাতে জড়িয়ে ধরে বলল, সরি, আমি তোমায় কষ্ট দিতে চাইনি ইশাল। ইশালও তাকে শক্ত হাতে জড়িয়ে ধরল। আমি জানি ঝুমঝুমি, তুমি কাউকে কষ্ট দিতেই পারো না। এখন নিচে চলো, বড় চাচি আম্মা বিয়ের জন্য ড্রেস আনিয়েছেন অনেক। সবাই নিজের পছন্দ অনুযায়ী নিচ্ছে, তোমাকেও টাইট ডেকেছেন। কিন্তু আমি আরে চলো তো। ঝুমকে বাকি কথা বলতে না দিয়ে টেনে টেনে নিচে নিয়ে আসলো ইশাল। বসার ঘরে হুলস্থুল কাণ্ড। এই বাড়ির মানুষদের যেহেতু কাপড়ের ব্যবসা, তাই কোনো অকেশনে এদের লিস্ট কাপড়ের অভাব পড়ে না। মেহরুন্নেসা হয়তো তাদের কালেকশনের সব ড্রেস তুলে এনেছে, যার যা ভালো লাগবে রেখে বাকি সবগুলো আবারও পাঠিয়ে দিবেন। বাড়ির সব মেয়ে মানুষ এখন এখানে ভিড় জমেছে, শুধু ইশালের মা আর ছোট চাচি বাদে। তারা কিচেনে সকলের জন্য নাস্তা বানাতে ব্যস্ত। তাছাড়া বাড়িতে আসা নিকটস্থ অতিথিরাও তো একমাত্র ঝুম বাইরের মানুষ, তাই হয়তো তার উপস্থিতিতে কয়েকজন অবাকও কিছু বিরক্ত হয়েছে। বড় অস্বস্তি অনুভব করলো ঝুম। এবার ফ্যামিলি ম্যাটারে ঢুকে যাও কতটা সমীচীন বুঝতে পারছে না, কি করবে বুঝতে না পেরে ইতি উতি করে কয়েকবার এদিক ওদিক তাকালো। পায়ের আঙুল দিয়ে মেঝেতে অযথায় খুঁড়তে লাগলো। তার সব থেকে বড় অস্বস্তির কারণ মেহরুন্নেসার বড় বোন মহিলা এসে থেকে তাকে জোহরের নজরে দেখে যাচ্ছে, অযথাই তাকে দেখে কপাল কুঁচকে বিরক্তি প্রকাশ করছে। এ কথা ও কথা শুনিয়ে দিচ্ছে। ঝুম কিছু না করলেও অযথাই খোঁচা মেরে দেয়
ভীষণ অসহায় অনুভব করে তখন ঝুম। মেহেরুন্নেসা হয়তো বুঝতে পারলো ঝুমের অস্বস্তি, তাই বলল, ঝুম, আপনি আমার কাছে এসে বসুন। বোনের কাছে আমিরুন্নেসা ভীষণ বিরক্ত হলো। কোথাকার কোন মেয়ের জন্য এবাড়ির মানুষদের এই অতিরিক্ত প্রীতি তার ভালো লাগছে না। ঝুম মাত্রই পা বাড়িয়েছিল মেহেরুন্নেসার দিকে, তার মাঝে আমিরুন্নেসা বলে উঠল, পারিবারিক ব্যাপারে ও বাইরের মানুষ কি করবে এখানে? বাবা খুব শখ করে বোনের নাম আমিরুন্নেসা রাখলেও বোন যে তার মোটেও নামের মতো সুন্দর বোনের হয়নি তা মেহেরুন্নেসার বরাবরই জানা ছিল, কিন্তু তাই বলে ঝুমকে এভাবে বলবে আশা করেনি তিনি। প্রচণ্ড রাগে বাকরুদ্ধ হয়ে পড়লেন। বড় বোন বলে রেগে গেলেও তাই ভদ্রভাবে বলল, আপনার কাছে উনি বাইরের মানুষ হলেও আমাদের কাছে ও এখন আমাদের একজন আপা। যতদিন উনি আমাদের বাড়িতে আছেন ততদিন উনি আমাদের দায়িত্ব। আমার পাশে এসে বসুন ঝুম। চোখে টলমল পানির জোয়ার অনুমতি পেলেই নীরবে বয়ে চলবে, কিন্তু বানবী সেই অনুমতি দিল না। এতগুলো মানুষের মাঝে সামনে নিজেকে হাসির পাত্র করতে চায় না। এমনিতেও যথেষ্ট অপমানিত হয়েছে সে। ধীরে ধীরে ধীর পায়ে হেঁটে মেহেরুন্নেসার পাশে গিয়ে বসলো। এতক্ষণ পরিবেশ থমথমে থাকলেও এখন যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। সবাই নিজের ইচ্ছে অনুযায়ী পোশাক বেছে নিয়েছে, কিন্তু ঝুম ধরার সাহস পেল না, পাছে আমিরুন্নেসা আবার কিছু বলে না বসে। মেহেরুন্নেসা হয়তো বুঝলো, তাই নিজে কয়েকটি পোশাক বাছাই করে ঝুমের হাতে দিয়ে বলল, দেখেন তো এগুলো ভালো লাগে কিনা। খুব সুন্দর এগুলো আন্টি, কিন্তু আমি শাড়ি ছাড়া অন্য পোশাক পরি না। রং বেরঙের হালকা ভারী কাজের সমাহারে সজ্জিত প্রতিটি পোশাক দেখলে যে কারো ভালো লাগবে, কিন্তু ঝুম এগুলো পরতে চায় না। তার জীবন থেকে রং অনেক আগে মুছে গেছে। খুব সুন্দর এগুলো আন্টি, কিন্তু আমি শাড়ি ছাড়া অন্য পোশাক পরি না। মেহেরুন্নেসা ভারী অসন্তুষ্ট হলেন। এই মেয়ে নিজেকে সবসময় বড় ভাবে কেন? এখনই তো তার বয়স, আনন্দ করে বাজার। বাড়ির পুরুষেরা বসার ঘরে আড্ডা দিচ্ছিল। আহির আয়ান উপস্থিত সেখানে। এরই মাঝে দু হাতে খাবারের ট্রে সমেত হাজির হলো আয়ানের মা। আস্তে আস্তে ইশালকে বলল, ইশাল, চায়ের ট্রেটা নিয়ে আসো। মাথা নেড়ে ইশাল উঠতে গেলে আমিরুন্নেসা তাকে বাধা দিয়ে বলল, তুমি উঠেছো কেন? বসো এখানে। বিয়ের কোণে এত কাজ করতে হবে না। এই মেয়ে, তুমি যাও, গিয়ে নিয়ে আসো। ঝুমকে উদ্দেশ্য করে কটাক্ষ করে বলল তিনি। না না খালাজান, আমি পারবো, ঝুমকে যেতে হবে না, এইটুকু কাজ তো সমস্যা নেই। তুমি পারবে সে আমিও জানি। আমরা তোমাদের সেভাবেই শিক্ষা দিয়েছি, কারো বাড়িতে বসে খেতে শেখায়নি। ইশাল কিছু বলবে তার আগে ঝুম বলল, আমি নিয়ে আসছি, তুমি বসো। ইশাল অসহায় চোখে ঝুমে যাওয়ার পানে তাকিয়ে রইল। কম বেশি সবার ব্যাপারটাই খারাপ লেগেছে, কেউ কেউ আবার নিজের কাজে মন দিল। ওনার সাথে আপনার সমস্যা কি আপা? এসে থেকে মেয়েটাকে এটা ওটা বলে চলছেন। উনি এখানে কাজ করতে আসেনি, সে আমাদের বাড়ির অতিথি। আশা করি এমন কিছু করে বা বলে আমাদের ওনার কাছে ছোট করবেন না। আমিরুন্নেসা মুখ বাঁকিয়ে পোশাক দেখতে ব্যস্ত হয়ে পড়লেন। ওনার যা করার উনি করে ফেলেছেন, এখন কে কি বলো তাতে তার কিছু যায় আসে না। তবু এতগুলো মানুষের সামনে ছোট বোনের বলা কথাগুলো হজম করতে পারল না। মনে মনে ঝুমের প্রতি রাগ পুষে রাখলো। এই মেয়েটাকে একটা উচিত শিক্ষা না দিলেই নয়। কেন জানি মেয়েটিকে একদম সহ্য করতে পারেন না তিনি। হাতে চায়ের মস্ত বড় ট্রে নিয়ে ঝুমের নাজেহাল অবস্থা। খুব সাবধানের সহিত ধীর কদমে পা বাড়িয়ে আসলো সে। পড়ে গেলে আর রক্ষী থাকবে না। কে কি বলবে না জানলেও আমিরুন্নেসা যে তাকে ছেড়ে দিবে না সেটা তার ভালো করে জানা, কিন্তু শেষ রক্ষা আর হলো কই। মনে হলো কিছু একটার সাথে বেঁধে গেল। ট্রে সমেত মেঝেতে পড়লো ঝুম। এতগুলো কাপের গরম চা গলা বুকে হাতে পড়লো, সাথে সাথে মনে হলো কলিজা পুড়িয়ে দিল কেউ। ব্যথা আর জ্বালার দরুন না চাইতেও চপচপ করে চোখ ফেটে পানি পড়তে লাগলো। এতক্ষণে করিডোরের সিঁড়ির মাথায় দাঁড়িয়ে শুরু থেকে সবটাই দেখছিল সায়ান, কিন্তু এবার আর চুপ থাকতে পারলো না। থুপ থাপ পা ফেলে দ্রুত কদমে ছুটে এলো ঝুমের কাছে। ততক্ষণে ঝুম জ্ঞান হারিয়েছে। আকস্মিক ঘটনা বিমূঢ় সবাই প্রতিক্রিয়া করার আগেই সায়ান ঝুমকে কোলে তুলে দরজার দিকে যেতে যেতে মেহেরুন্নেসা ও আহিরকে বলল, আহির, দ্রুত গাড়ি বের করো। আম্মা, আপনি আমার সাথে আসুন, কুইক।
কেউ কিচ্ছু বোঝার আগে ঝড়ের গতিতে এসে ঝুমকে তুলে বাইরে চলেও গেল। মেহরুন্নেসা কথা না বাড়িয়ে ছুটলো ছেলের সাথে। আহির ততক্ষণে বাইরে চলে গেছে। শায়ানকে আসতে দেখে ব্যাক সিটের দরজা খুলে নিজেও ড্রাইভিং সিটে গিয়ে বসে পড়লো। শায়ান ঝুমকে নিয়ে পেছনে বসতে গেলে মেহরুন্নেসা বলল, আমি বসছি ওর সাথে। হুম। দুহাতে ঝুমকে আগলে নিয়ে কাপা কণ্ঠে বলে উঠল শায়ান। মেহরুন্নেসার অভিজ্ঞ চোখ হয়তো কিছু বুঝলো, কিন্তু এখনই এই নিয়ে কথা না বাড়িয়ে আহিরের পাশের সিটে গিয়ে বসতেই আহির দ্রুত গাড়ি স্টার্ট দিল। সারাটা পথ শায়ান ঝুমকে দুহাতে বুকের সাথে আগলে রেখেছে। মেহরুন্নেসা গম্ভীর মুখে দেখেও কিচ্ছু বলল না। হাসপাতালে এনে ঝুমকে এমার্জেন্সি ট্রিটমেন্টের জন্য না হলো। আশ্চর্যজনকভাবে শায়ান এত সিরিয়াস কেস হ্যান্ডেল করলেও আজ ঝুমের পোড়া ক্ষতগুলো দেখে তার শরীর কাঁপছে। ডাক্তারদের সাথে এমার্জেন্সি রুমে যাওয়ার সাহস করতে পারেনি। এমার্জেন্সি রুমের সামনে রাখা বসার চেয়ারগুলোর একটিতে বসে অসহায়ের মতো তাকিয়েছিল। মেহরুন্নেসা ছেলের মনোভাব বুঝে এগিয়ে এসে মাথায় হাত রাখলেন। মাকে পেয়ে শায়ান অবুঝ বাচ্চাদের মতো মেহরুন্নেসার কোমর জড়িয়ে ধরে বলল, আম্মা, ওনার কিছু হবে না তো? কতটা পড়ে গেছে আম্মা, দেখেছেন আপনি? খুব কি ব্যথা করছিল? কেন হলো কেন আম্মা? মেহরুন্নেসা দেখল তার বুঝদার ছেলের অম্বুজপনা। আহির তখন দেয়ালের সাথে পিঠ ছেঁকে দাঁড়িয়েছিল। তার চোখে মুখে উদ্বেগ স্পষ্ট। চোখ ঘুরিয়ে তাকে প্রশ্ন করল, আপনি জানতেন এসব আহির? ধরা পড়া চোরের মতো মুখটা কাচুমাচু করে আহির জবাব দিল, শুরুতে জানতাম না, ধারণা করেছিলাম। শায়ানকে তো জানেন আপনি, চাচি আম্মা মুখ ফুটে কাউকে কিচ্ছু বলে না। তবে ঝুমের এতে দোষ নেই চাচি আম্মা, উনি এসব কিছু জানেন না। জানি। জানেন? কিন্তু কিভাবে? অবাক হয়ে প্রশ্ন করলো আহির। সে ভেবেছিল মেহরুন্নেসা ঝুমকে ভুল বুঝবে, কিন্তু এখানে তো কাহিনী ভিন্ন। আমি ঝুমকে আপনার আগে থেকে চিনি আহির। ওনার মতো মেয়ে এসবে জড়াবে না, যথেষ্ট শান্ত ও বিশ্বাসযোগ্য সে। আহির মাথা নাড়িয়ে সায় জানালো। শায়ান তখন মেহরুন্নেসাকে ধরেছিল একইভাবে। মৃদু কাঁপছিল সে। মেহরুন্নেসার ছেলের মাথায় আদুর হাত বুলিয়ে বললেন, ভয় নেই, ওনার কিছু হবে না। সে একজন শক্তিশালী যোদ্ধা। আমার তার উপর বিশ্বাস আছে। আশা করব আপনিও বিশ্বাস রাখবেন তার উপর। নিজেকে সামলে নিন আব্বা। আপনার মতো মানুষকে ভেঙে পড়তে দেখে ভালো লাগছে না। এ পর্যায়ে শায়ান মাথা তুলে মিষ্টি হেসে জানালো, ঠিক বলেছেন আপনি, উনি একজন যোদ্ধা, এবারে যুদ্ধ করে ফিরে আসবে। মেহরুন্নেসা মায়া নিয়ে তাকালো ছেলের দিকে। আম্মা, হ্যাঁ আব্বা বলেন। আপনাকে কিছু বলা ছিল আম্মা? শুনছি। এটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না। মেহরুন্নেসার বুদ্ধিতৃপ্ত চোখ চলচল করে উঠল। সে নিজেও ধারণা করেছিল এমন কিছুই, কিন্তু প্রমাণ না থাকে চুপ ছিল। যে করেছে তাকে শাস্তি পেতে হবে আম্মা। কার কথা বলছেন আপনি? চোখে অস্বাভাবিক ক্রোধ আর মুখে অস্পষ্ট হাসি নিয়ে অদ্ভুত ভঙ্গিমায় বলে উঠল, সময় হলে জানতে পারবেন। জ্ঞান ফিরে ঝুম নিজেকে হাসপাতাল আবিষ্কার করলো। ঝুমকে চোখ খুলতে দেখে মেহরুন্নেসা সস্নেহে মাথায় হাত রেখে বলল, এখন কেমন বোধ করছেন আপনি ঝুম? ব্যথা করছে? ঝুম মাথা নাড়িয়ে নেতিবাচক উত্তর দিল, অথচ তার চোখে ব্যথা স্পষ্ট। শরীরে যেসব জায়গায় গরম চাপ পড়েছিল সেই সব জায়গা পুড়ে লাল হয়ে গেছে, কিন্তু তারপরেও নিজের কষ্ট লুকানোর কি নিদারুণ প্রচেষ্টা মেয়েচার। মেহরুন্নেসা তার পাশে একটি ছোট্ট টুলে বসে আছেন। ঝুম চোখ তুলে দেখলো মেহরুন্নেসা ছাড়াও ওই লোকটি এখানে উপস্থিত। দরজার কাছে দেয়ালের সাথে পিঠ ছেঁকে দুহাত বুকের সাথে বেঁধে এক দৃষ্টিতে ঝুমকে দেখে যাচ্ছে সে। অস্বস্তিতে গলা শুকিয়ে গেল ঝুমের। লোকটা যখনই তার দিকে তাকায় অদ্ভুত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে পরখ করে। দরজায় শব্দ করে আহির প্রবেশ করলো ভিতরে। তাকে মূলত শাইয়ান কিছু প্রয়োজনীয় মেডিসিন আনতে পাঠিয়েছিল। বেডসাইড টেবিলে ঔষধগুলো রেখে রুমে বসার জন্য রাখা বসার জায়গায় থপ করে বসে পড়লো সে। দুহাত পরনে টি শার্টে গলা পিছে ঠেলে দেওয়ার বৃথা চেষ্টা করলো। বাইরে ভীষণ গরম, গরমে ঘেমে নাজেহাল অবস্থা। সে আবার বড় হয়েছে এয়ার কন্ডিশনারের মাঝে। বাড়িতে গাড়িতে অফিসে সব জায়গায় এসি আছে, তাই তো বাইরে একটু তাপও তার কাছে অনেক বেশি মনে হয়। বড় বড় নিঃশ্বাস নিয়ে ফু নাচিয়ে ঝুমকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ল, কি এখন কেমন লাগছে?
ঝুম এতক্ষণ তার অবস্থা দেখছিল, গরমে ফর্সা মুখটা টমেটোর মতো লাল হয়ে গেছে। তার জন্য সবার কতই না ঝামেলায় পড়তে হলো ভেবে আরো বেশি অস্বস্তি হলো। আলহামদুলিল্লাহ। ঝুমের হাসি দেখে আহির খুক খুক করে কাশি দিয়ে আর চোখে সায়ানের দিকে তাকালো, যার চোখ মুখ বর্তমানে ভীষণ থমথমে। ভাইয়ের মুখের অবস্থা দেখে আহির ভয় পেয়েছে। এই ছেলের বিশ্বাস নেই বিনা দোষে তাকে মেরে দিতে পারে হিংসার দরুন। হাসবেন না মেয়ে, কারো অন্তর জলে বুঝেন তা? ঝুম বুঝলো কি? বোকা মেয়েটা বুঝেনি কিছুই। তাই তো বোকার মতো বড় বড় চোখগুলো আরো বড় করে বিস্ময় নিয়ে তাকিয়ে রইল আহিরের দিকে। আহির বুঝলো সর মেয়েটি বুঝেনি তার কথা, তাই নিজের মনে মনে ফিটফিট করলো। বুঝবে বুঝবে, যার নজর পড়েছে সে ঠিক বুঝিয়ে দেবে। অবশ্যই না বুঝলে বুঝিয়ে নেওয়ার ব্যবস্থা করবে। মনের কথা মুখে না এনে বলল, বাদ দিন এসব। আচ্ছা বলুন তো, তখন কি হয়েছিল? পড়লেন কিভাবে আপনি? আহিরের প্রশ্নে ঝুমকে ভাবুক দেখালো, কিছু একটা নিয়ে কাচুমাচু করলো। এই পর্যায়ে সায়ান নড়ে চড়ে দাঁড়িয়ে ঝুমের পানে দৃষ্টি আরো প্রখর করলো। ভয় পাচ্ছেন কিছু নিয়ে? ভয় নেই, আমরা আছি আপনার পাশে। যা হয়েছিল আস্তে ধীরে বলুন। মাথায় মাতৃস্নেহের হাত আর মনে সংশয় নিয়ে ঝুম বলল, জানি না কিভাবে কি হলো, সাবধানেই যাচ্ছিলাম, হঠাৎ মনে হলো কিছু একটার সাথে বেঁধে গেল। বিশ্বাস করুন আন্টি, সামনে নিয়েছিলাম আমি, কিন্তু পরপর শাড়ির সাথেও কিভাবে কি হলো বুঝলাম না। শুধু অনুভব হলো শরীরে গরম কিছু পড়েছে, আর তারপর অত্যধিক জ্বালা। এরপর আর কিছুই মনে নেই আমার। ঝুমের মুখের বিবৃতি শুনে সারা ঘরময় থমথমে পরিস্থিতিতে ছেয়ে গেল। তাদের বুঝতে সমস্যা হলো না, কেউ ইচ্ছাকৃত ঝুমকে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল। মেহেরুন্নেসা এক নজর ছেলেকে দেখে নিলেন। ছেলে তার চোখ বন্ধ করে হাত মুঠো করে রাগ সংবরণ করার চেষ্টা করছে। মেহেরুন্নেসা কি বলবে তার আগে এই প্রথম সাইয়ান ঝুমকে উদ্দেশ্য করে গমগমে সুরে আদেশ ছুড়ে বলল, এরপর থেকে ওনাকে যেন শাড়ি পরতে না দেখি। আই রিপিট, I better never see her in sari. কথাগুলো বলে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে রাগের বহিঃপ্রকাশ হিসেবে ভীষণ জোরে দরজায় আঘাত করেও গেল। ছোটখাটো ঘূর্ণিঝড় তুলে দিয়ে গেল সে দরজাটার উপর। ভীতু ঝুম এই প্রথম তার রাগ দেখলো। ভয়ে তার অন্তর আত্মা কেঁপে উঠেছে। ভয়ে ঝুমের মুখটা এইটুকুনি হয়ে গেছে। আহির ছুটলো সায়ানের পিছে। ঝুমের সামনে ছেলের এভাবে রেগে যাওয়ার মেহেরুন্নেসার দারুণ হতাশা হলো। তার ধৈর্যবান ছেলেটা এই মেয়ের বেলায় এত অধৈর্য কিভাবে হলো সে এখনো বুঝতে পারছে না। দৃষ্টি ঝুমের দিকে নিয়ে ঝুমকে দেখলো অনেকক্ষণ নিয়ে। এত মায়া মেয়েটির মাঝে, যে কেউ মায়ায় জড়িয়ে যাবে। সে নিজেও তো বাঁচতে পারেনি সেই মায়া থেকে। সেইখানে সায়ান তো তারই ছেলে। ঝুমের দিকে তাকিয়ে সুন্দর একটি হাসি দিলেন। আমি কি কিছু ভুল করেছি আন্টি? উনি ওভাবে রেগে কেন গেল? ওর কথা বাদ দিন, এরপর থেকে আর শাড়ি পরতে হবে না। এখানে যতদিন আছেন সালোয়ার সেট বা অন্য কিছু পরবেন, ঠিক আছে? কথাগুলো বলে আলতো করে মাথায় হাত বুলিয়ে দেয়। যদিও ঝুমের আপত্তি ছিল, কিন্তু সে ভয়তে কিছুই বলতে পারেনি। মৃদু মাথা নাড়িয়ে সায় জানালো। সত্যি সে ভয় পেয়েছে। লোকটা এত অদ্ভুত, কথা বলে না, কেমন করে যেন তাকায়, আবার ভয়ানক রাগও দেখায়। কি অদ্ভুত! দেখে মনে হলো তাকে থাপ্পড় মারতে পারলে খুশি হতো। হঠাৎ মনটা খারাপ হয়ে গেল তার। দেশে যেতে মন চাচ্ছে, এখানে কেন যেন আর ভালো লাগছে না। সায়ান, সায়ান দাঁড়াও বলছি। সায়ানের পিছু ছুটতে ছুটতে ডেকে যাচ্ছে আহির, কিন্তু সেদিকে সায়ানের কোনো হুঁশ নেই। প্রচণ্ড রাগে গজগজ করতে করতে হেঁটে চলছে। যে ঝুমকে কষ্ট দিয়েছে তাকে পিছে ফেলতে মন চাচ্ছে। আরে ভাই থামো এবার, কি হয়েছে তোমার? তুমি কবে থেকে এত হিংস্র হয়ে গেছো ভাই? এভাবে রিয়্যাক্ট করে কি ঠিক করেছো? দেখেছো ঝুম কত ভয় পেয়েছিল? মাথা ঠান্ডা করো প্লিজ। এভাবে রিয়্যাক্ট করা তোমার সাথে যাচ্ছে না। ঠান্ডা মাথায় ভাবো একবার, শান্ত হও। শান্ত হব কিভাবে? তুমি দেখোনি কি অবস্থা করেছো ওনার? কি অপরাধ ছিল ওনার? মেয়েটা তো এটাও জানে না কেউ ইচ্ছে করে কোনো অপরাধ ছাড়াই হাল করেছে। হ্যাঁ, আমি হিংস্র, আর সেটা ঠিক কতটা তা নিশ্চয়ই তোমাকে বলে দিতে হবে না? অবুঝ মেয়েটা ছোটে হাসি টেনে নিজেকে সুস্থ প্রমাণ করতে ব্যস্ত।
অথচ চোখ ভর্তি ব্যথা যে আমি অনুভব করতে পারছি। বুঝতে পারলো না একবার? এত অবুঝ কেন উনি? কেন আমি এত পোড়াই? কেন নিজের যত্ন নেয় না? যে ওনাকে কষ্ট দেবে তাদের কাউকে ছাড়বো না। ঠিক আছে, আগে তুমি শান্ত হও আমার ভাই। পারছি না আহির, প্রচণ্ড রাগ হচ্ছে। রাগে দুনিয়া জ্বালিয়ে দিতে ইচ্ছে করছে। অনেক কষ্ট পাচ্ছে আহির। বুঝতে পারছি সায়ান, কিন্তু এই সময়টা রাগেন না। আর কিছুদিন পর ইশালের বিয়ে। এই সময় ভেবেচিন্তে যা করার করতে হবে। বিয়েটা হয়ে যাক, আমি নিজে তোমাকে সাহায্য করব, কথা দিচ্ছি। কিন্তু এখন নিজেকে সামলে নাও। নিজেকে ঝুমের কাছে ভয়ানকভাবে উপস্থাপন করো না। উনি খুব নরম মনের মানুষ। ওনার নাম মুখে নেবে না তুমি। এমন পরিস্থিতিতেও সায়ানের অতিরিক্ত পজিটিভনেস দেখে না হেসে পারল না আহির। তার ভাইটা শেষমেশ তাকে নিয়ে ভয় পাচ্ছে, এটাও দেখার বাকি ছিল। দুঃখিত ব্রাদার, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। দুহাত জোর করে নাটকীয় ভঙ্গিমায় বলল আহির। সায়ান বিরক্ত, বড়ই বিরক্ত। সে কথা না বাড়িয়ে গটগট করে বেরিয়ে গেল। আহির তার যাওয়ার পানে তাকে উচ্চস্বরে হেসে উঠল, যার দরুন আশেপাশের মানুষ তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বুঝতে পেরে সে অপ্রস্তুত হাসল। নিজেকে বোকা অনুভব হতে মনে মনে মানে স্থান পরিত্যাগ করে সে। না, দুদিন পর হাসপাতালের চার দেয়াল থেকে ঝুম ছুটি পেল। হাসপাতালে তাকে দেখতে সকলে একবার করে হলেও গিয়েছিল। এইসব কিছুর জন্য সে লজ্জিত, একই সাথে নিজেকে খুব সৌভাগ্যবতীও মনে করেছে। এই 2 দিন মেহেরুনিসার সাথে সায়ানো সর্বক্ষণ ঝুমের সাথে হাসপাতালে ছিল। আগের থেকে ব্যথা কম হলেও এখনও কিছুটা ব্যথা রয়েছে। পুড়ে যাওয়ার দরুন শরীরে এখনও লাল দাগ স্পষ্ট। বাড়িতে বিয়ের তোড়জোড় খুব করে চলছে। আর মাত্র 2 দিন পর বিয়ে। এর মাঝে বিভিন্ন রেওয়াজ শুরু হয়ে গেছে, যার অনেকগুলোই ঝুম জানে না। পাকিস্তানি কালচারের ব্যাপার তার খুব বেশি ধারণা নেই। হাসপাতাল থাকার দরুন কয়েকটি অনুষ্ঠান মিস করলেও বাকিগুলোতে থাকতে পারবে বলেই ইশাল খুব খুশি। তার খুব মন খারাপ ছিল, ঝুম ছিল না বলে, কিন্তু কিছু করারও ছিল না কারোর। আগের তুলনায় বাড়িতে মানুষের ভিড় এখন বেশি। ঝুম এখন পুতুলের মতো বসার ঘরে বসে আছে। পরনে তার নরম সুতি কাপড়ের প্রিটেন্ট গোল জামা। এগুলো হাসপাতালে থাকতে মেহরুনিসা তাকে এনে দিয়েছে। নরম কাপড়ের হাওয়ায় পুড়ে যাওয়া জায়গাগুলোতে বেশি সমস্যা করছে না। বড় সুতির ওড়না দিয়ে মাথা থেকে সারা শরীর ভালো করে ঢেকে রাখে। মূলত এখানে সব মেয়েরা মেহেদি দিচ্ছে। তার হাত পুড়ে লাল হয়ে আছে বিধায় তাকে মেহেদি দিতে বারণ করে গেছে ইশালের মা। তাই সে মনোযোগের সহিত ইশালের মেহেদি দেওয়া দেখছে। দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে গেছে তা মনে নেই তার। চোখ খুলে সে নিজের পাশে আহিরকে দেখতে পায়, যে তার দিকে হাঁ করে তাকিয়েছিল। ভীষণ অপ্রস্তুত হয়ে দ্রুত হাতে নিজের শরীরে ওড়না ঠিক করতে যায়। তার আগে থেকে পরিপাটি ছিল যে, হটকারিতা করতে গিয়ে ব্যথায় জায়গায় আবারও ব্যথা পেয়ে চোখ মুখ কুচকে ফেলে। আরে আস্তে আস্তে, ব্যথা পেয়েছেন? আপনি মেয়ে এমন কেন বলুন তো? আমাকে দেখলেই কিছু না কিছু করে ব্যথা পান, আর তারপর আপনার জন্য আমাকে জেরার মুখে পড়তে হয়। তার ধারণা আমি আপনাকে ব্যথা দিই, কিন্তু তাকে কে বোঝাবে যে আপনি নিজেই নিজের বিপদ ডেকে আনতে পারদর্শী? এতে কারো হেল্প লাগে না। কার কথা বলছেন আপনি? আহা, কি মিষ্টি নরম কণ্ঠ আপনার। এত নরম করে কথা বলে যে কারো পাথর মন গলে মোম হয়ে যাবে। তারই বা কি দোষ বলুন? কি বলছেন? তখন থেকে কিছুই তো বুঝতে পারছি না আমি। আহির একবার তাকালো সেই দিকে, ফুস করে একটা দীর্ঘশ্বাস ফেলে পড়ল। আপনার জন্য আমার খুব কষ্ট হয় ঝুম, ঠিক এখান থেকে সত্যি সত্যি কষ্ট হয়। কিন্তু কিছু করার নেই, বুঝলেন? আপনারা রক্ষা নেই, কেউ বাঁচাতে পারবে না আপনাকে। ইউ আর ফিনিশড। গলায় হাত নিয়ে আর আড়ি শেষ করা বোঝানোর মতো করে বলল। ঝুম ভয় পেল। তার চোখে মুখে ভয় স্পষ্ট। ঝুমকে ভয় পেতে দেখে মজা পেল আহির। তার নিজের মুখভঙ্গি আরও একটু সিরিয়াস করে কিছু বলতে যাওয়ার আগে সায়ান খুবই ঠান্ডা ও মোলায়েম স্বরে বলল, ইশাল ডাকছে আপনাকে আরিবা। আরিবা? নিজের নামের এই নামটি হয়তো আম্মার পর এই প্রথম কেউ ডাকলো। এত নরম করেও কারো নাম ডাকা যায় ঝুমে জানা ছিল না। ডাকটি খুবই শ্রুতি মধুর ছেকলো তার কানে, বুকের কোথাও গিয়ে লাগলো। চোখ তুলে এক পলক তাকালো সায়ানের দিকে, যে আগে থেকেই তার দিকে তাকিয়েছিল। চোখ নামিয়ে ছোট্ট ছোট্ট পা ফেলে সায়ানের পাশ কাটিয়ে চলে গেল। সায়ান দেখলো মেয়েটিকে। তার দেয়া পোশাকগুলোতে কি ভীষণ মিষ্টি লাগছে। মূলত সেই পোশাকগুলো
এনে মেহরুন্নেসাকে দিয়েছিল, যা পরে দিনে দুবার উষ্টা খেয়ে পরে ব্যথা পাবে সেসব সে মোটেও পড়তে দিবে না। তাকিয়ে ঝুমের প্রস্থান পুরোপুরি নিশ্চিত করে ভ্রু কুচকে মুখ থমথমে মুখে আহিরের দিকে তাকালো। কি? একটু মজাই তো নিচ্ছিলাম। সম্পর্কে সে আমার ভাবি হয়, এতটুকু করার অধিকার আছে আমার? নেই? বলেই দুষ্টু হেসে এক ভ্রু নাচালো আহির। সায়ানের চোচে কোণে হালকা হাসি ফুটে উঠল। ছোটের হাসি স্থায়ী করে বলল, আছে, কিন্তু সীমার মাঝে। মনে রাখবে, সে এখন তুই আমার। মেজর ডক্টর শায়ান রহমান আনসারির সম্রাট কিসে। সায়ান দাঁড়িয়ে আছে তার মা বাবার রুমের সামনে। দরজায় টোকা দিতে গিয়েও হাত ফিরিয়ে এনে বা হাতের কবজিতে লাগানো হাত ঘড়িতে দৃষ্টি দিয়ে দেখলো এখন গভীর রাত। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে 1:27 বাজে। এই সময় যাওয়া ঠিক হবে কিনা একবার ভেবে নিয়ে আলতো হাতে টোকা দিল। আজ এই মুহূর্তে তার মা বাবার সাথে কথা বলা খুব দরকার। মেহরুন্নেসা তখনও ঘুমাননি। ইশালের বিয়ের জন্য কিছু গয়না আনানো হয়েছিল, সেগুলো সযত্নে তুলে রাখছেন। সায়ানের বাবা ইব্রাহিম রেহমান আনসারি সহধর্মিনী কাজ দেখে যাচ্ছেন। সারা জীবন দেশ সেবায় নিজের জীবন যৌবনের সাথে বউকেও তো কম অপেক্ষা করাননি তিনি। বউ তার খুব শখের নারী। দুনিয়া একদিকে, কিন্তু বউ অন্যদিকে। ভীষণ ভালোবাসে তিনি মেহরুন্নেসাকে। এখনো যতবার দেখেন ততবারই প্রথম দিনের মতো প্রেমে পড়ে যান। এমনই দিনগুলোতে তারা জলদি ঘুমালেও বিয়ে বাড়ি বলে এই কয়েকদিন খুব ঘুম বেশ দেরি করা হচ্ছে। মেহরুন্নেসা আলমারি লক লাগাতে লাগাতে দরজায় আলতো শব্দ পেলেন। স্বামীর দিকে তাকিয়ে দেখলেন সে আগে থেকেই তার দিকে তাকিয়ে আছে। এই সময় বাড়ি কেউ কারো ঘরে যাওয়ার কথা না, যদি না খুব দরকার হয়। লক লাগিয়ে দ্রুত দরজা খুলে দেখতে পেলেন সায়ান দাঁড়িয়ে আছে। এই সময় সায়ানকে দেখে স্বামী স্ত্রী ভীষণ রকমই চমকে গেলেন। সায়ান কথা না পারিয়ে মায়ের এক হাত ধরে দরজাটা আলতো করে চাপিয়ে মাকে বাবার পাশে বেডে বসিয়ে নিজে তাদের সামনে মেঝেতে বসে পড়ল। বাবা মায়ের হাত একত্রে ধরে ওভাবেই নিচের দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। ইব্রাহিম ছেলের নীরবতা গভীর মনোযোগের সহিত দেখলেন। তার অভিজ্ঞ চোখ বলছে গুরুতর ব্যাপার। কঠোর ব্যক্তিত্বের মেহরুন্নেসার ছেলের চিন্তায় উদ্বিগ্ন। সে যেমনই হোক আগে তার ছেলে মেয়ের মা, আর অল্প কিছুতেই চিন্তা করা মায়েদের স্বভাব সুলভ আচরণ। মেহরুন্নেসার এক হাত সায়ানের হাতের মুঠোয়, সে অন্য হাতটি তুলে ছেলের মাথায় রাখলেন। মায়ের আদুরে হাতের স্পর্শে বাবা মায়ের হাত ধরে উভয়ই ওভাবেই মায়ের কোলে মাথা রাখলো সায়ান। চরম অবাকে বাকরুদ্ধ মেহরুন্নেসা। ইব্রাহিম সায়ান অন্য ছেলে মেয়ের মতো বাবা মায়ের সাথে ঘনিষ্ঠ না। তারা কখনোই সায়ানকে পর্যাপ্ত সময় দিতে পারেনি, তাই এই মুহূর্তটা তাদের অনেক চমকেছিল। কি হয়েছে আমার আব্বার? সায়ান নড়চড় করল না, একইভাবে পড়ে রইল মায়ের কোলে। দুনিয়ার সব থেকে শান্তির জায়গা এটি, যা সে চাইলেও ছোটবেলা পায়নি, আর বড় হয়ে লজ্জায় বলতে পারেনি। কিন্তু আজ মনে হচ্ছে সেই ছোট্ট সায়ান যে বাবা মার কাছে তার প্রিয় কিছু পাবার আবদার করে নিবে। আম্মা, আব্বা। স্বামী স্ত্রী নিজেদের দৃষ্টি বিনিময় করলেন। তারা বুঝতে পারছে না কি হয়েছে। বলুন সায়ান। আমার ওনাকে চাই, ফিরে দেবেন না প্লিজ। ধরে নিন আপনাদের কাছে এটি আমার একমাত্র শেষ চাওয়া। সায়ানের কথা মেহরুন্নেসা এবার চিন্তিতই ঠেকলো না, কিন্তু ইব্রাহিমকে চিন্তিত লাগলো। কার কথা বলছে বুঝতে না পেরে শ্রীপানে চাইলেন। মেহরুন্নেসা চোখের ইশারায় শান্ত হতে থাকতে বলে সায়ানকে উদ্দেশ্য করেই বলল, এই নিয়ে আমাদের কথা হয়েছে পূর্বে আব্বা, এখন আপনি কি করতে চাইছেন? নিকা। সায়ানের কণ্ঠে কোনো জড়তা ছিল না, সে তার সিদ্ধান্তে অটল। কিন্তু ইব্রাহিম চমকালেন। নিকাহ কার সাথে? কি হচ্ছে সায়ান? কাল আপনার বোনের নিকাহ ভুলে যাচ্ছেন? কেউ আমাকে বলবে ঠিক কি চলছে এখানে? আপনি শান্ত হন ইব্রাহিম, আমি বুঝিয়ে বলছি। একটু থেমে মেহরুন্নেসা ছেলের পানে চাইলেন। সায়ান ঝুমকে পছন্দ করে। ঝুম বিশালের বন্ধু, হুম। কিন্তু ও তো বাংলাদেশি। কথাটি শুনে মেহরুন্নেসা চোখ মুখ কুঁচকে বিরক্তি ভঙ্গিমায় বললেন, তাতে কি, আমিও তো বাংলাদেশি। বিয়ে করেননি আপনি আমাকে? তা ঠিক।
বউয়ের সাথে ঝগড়ায় না জড়িয়ে শায়ানকে বলল, ঝুম জানে? না। আচ্ছা, তাহলে আমাকে সময় দিন, আমি ওনার পরিবারের সাথে কথা বলি এই বিষয়ে। তাদেরও তো মতামত আছে, মেয়ে এত দূর বিয়ে দিবেন কি না। বাবাকে থামিয়ে শায়ান বলল, কোনো দরকার নেই, ওনার কেউ নেই। এখন থেকে আমি ওনার সব। আপনি ওনার বাবা, আম্মা ওনার মা, এটা ওনার পরিবার। আমি ওনাকে নিকাহ করছি, আপনাদের জানিয়ে রাখলাম। ছেলের নির্লজ্জ কথায় ইব্রাহিম করুণ চোখে মেহরুন্নেসার দিকে তাইলেন। যদিও করবে বলেই আগেই থেকে ঠিক করেই রাখে, তাহলে তাতে জানানোর মানে কি? চোখের ইশারা মেহরুন্নেসাকে বলল, আপনি আপনার ছেলেকে বোঝান, এভাবে হয় না। কিন্তু লাভ কিছু হয়েছে বলে তো মনে হলো না। উল্টো মেহরুন্নেসা বলল, আম্মা আপনার সাথে সব সময় আছে। আমার আব্বা কিছু চেয়েছে আর তা দিব না এমন হয়? আপনি নিশ্চিন্তে থাকুন। আর হ্যাঁ, ঝুম অন্যদের মতো না, তাই আশা রাখবো তার বিষয়ে আপনি সতর্ক থাকবেন। শায়ানের ঠোঁটে তখন বিশ্বজয়ের হাসি। বাকি কথায় তাকে তেমন একটা গুরুত্ব দিতে দেখা গেল না। ওই মেয়ে তার, সে যা ইচ্ছা তাই করতে পারে ওর সাথে। একবার শুধু বিয়েটা হোক, তারপর বুঝাবে শায়ান কি জিনিস। যদিও সে জানতো তার আম্মা বারণ করবেন না, কারণ সে নিজেও ঝুমকে নিজের কাছে রাখতে চান। কিন্তু যদি বারণ করতেও, তাও বিশেষ শুনতো না শায়ান। তার কাজ শেষ, সে উঠে যেতে যেতে মা বাবাকে উদ্দেশ্য করেই বলল, দূরে থাকুন, যে কোনো সময় ছেড়ে বউকে বরণ করতে হতে পারে। ছেলে যাওয়ার পরে তাকে ইব্রাহিম বলল, মেহের, ঝুম মেয়েটিকে আমারও এই কয়েকদিনে যা দেখলাম তাতে আপনার মনে হয় সায়ানের জেদে তাকে সায় দিয়ে আপনি ঠিক করছেন। ছেলেকে আপনি আমার থেকে ভালো জানেন। অমন কমল মেয়েটিকে আপনার হিংস্র ছেলের জিম্মায় দিবেন, এটা কি মেয়েটির সাথে অন্যায় হবে না? আমিও আপনার মতো ভেবেছিলাম, ভয়ও পেয়েছিলাম, কিন্তু সায়ান ঝুমকে নিয়ে খুব সিরিয়াস। ছেলেটাকে আমি এই প্রথম কারো জন্য কষ্ট পেতে দেখেছি। সেদিন হাসপাতালে কাঁদতে দেখেছি। এরপর আর কিছু বলার ছিল না আমার। আর সে নিজে প্রথমবার আমাদের কাছে কিছু চেয়েছে। আপনি কি না করতে পারতেন? আপনার ছেলে ভালোই জানে তাকে ফেরাতে পারবো না, তাই এভাবে বলছে। আর আমরা মেনে না নিলেও সে ঝুমকে ছাড়বে না ইব্রাহিম। সে আমার ছেলে, আমি তাকে চিনি। তাছাড়া বলতে পারেন অমন পুতুলের মতো মেয়েটাকে নিজের কাছে রাখার লোভ সামলাতে পারিনি। পিছু পিছু যখন ঘুরে বেড়ায় আমার সাথে, তখন ঠিক কতটা যে আদরে লাগে। ইব্রাহিম দীর্ঘশ্বাস ফেল। মেহরুন্নেসা ভুল কিছু বলেননি। মেয়েটার ভাগ্য কি আছে সে তা জানে না, তবে তবে দোয়া করবেন মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে তারা দুজন যেন সুখী হয়। ঈশানের বিয়ের দিন আজ। দেখতে দেখতে সময় কত দ্রুতই পেরিয়ে গেল। 18টি দিন, অথচ মনে হয় এই তো সেদিন আসলো সে। গতকাল ঈশানের হলুদ সন্ধ্যা ছিল। যদিও ঝুম নীরব দর্শকের ভূমিকা পালন করেছে, কিন্তু বাড়ির সবাই আনন্দ করতে দেখে তার খুব ভালো লেগেছে। হাসপাতাল থেকে আসার পর আমিরুন্নেসা তাকে অনেক উঁচুপাঁচা কথা বলেছে। শায়ানের তাকে নিয়ে ব্যস্ত হওয়ার ব্যাপারটা আগের রাগে যেন ঘি ঢেলেছিল। ভীষণ কথা শুনিয়েছে একা ডেকে, যদিও সে তা কাউকে বলেনি, কিন্তু দুঃখ পেয়েছে অতগুলো বাজে কথা শুনে। নীরবে অশ্রু বিসর্জন দিয়েছে। তার সাথে আরও একটা উটকো ঝামেলা সে জুটেছে। আমিরুন্নেসার মেয়ে জামাই একটা একদম সুবিধা না। গতকাল দেখার পর ঝুম বুঝেছিল চরিত্রের সমস্যা আছে লোকটার। বারবার তার দিকে কেমন করে যেন তাকাচ্ছিল। বাড়িতে বড় বড় দুজন ছেলে আছে, সে এতদিন থাকে কই, তারা তো কখনো বাজে দৃষ্টিতে তাকায় না। হ্যাঁ, সায়ান একটু কেমন করে যেন তাকায়, কিন্তু বাজে দৃষ্টি না তার। কিন্তু ওই লোকটা আস্ত একটা অসভ্য। আবার সাথে নিয়ে এসেছে ওভার স্মার্ট বোন, যে কথা কথা সবাইকে ছোট করে। ভারী অভদ্র ভাই, এক অসভ্য বোন জুটেছে অভদ্র। ইসালের থেকে জানতে পেরেছে আমিরুন্নেসা এই মেয়েটাকে মেহরুন্নেসার ছেলে বউ করার প্রস্তাব দিয়েছে, কিন্তু মেহরুন্নেসা এখনো কোনো উত্তর দেয়নি। এত কিছুর মাঝেও সে খুশি ইসালের বিয়েটা ঠিকঠাক মতো ভাবে হতে দেখে। বাংলাদেশের বিজনেস নিয়ে সে যদিও একটু চিন্তিত, কিন্তু তার অ্যাসিস্ট্যান্টের উপর তার ভরসা আছে। মেয়েটা ভীষণ কাজের, কিন্তু তারপরও
নিজের কিছু দায়িত্ব থাকে। ঝুম খুশি, কারণ কাল পরশু সে বাংলাদেশে ইনশাল্লাহ ব্যাক করবে। আজ বিয়ের ঝামেলা শেষ হলে সে আগে অনলাইনে এয়ার টিকিট বুক করে রাখবে। বারান্দা ছেড়ে রুমে এসে দেখে ইশালকে পার্লারের মেয়েগুলি প্রায় সাজিয়েই ফেলেছে। এই রুমে সে আর ইশাল ছাড়া পার্লারের মেয়ে দুজন উপস্থিত। বাকি সব মেয়েরা অন্য কোনো রুমে তৈরি হচ্ছে হয়তো। তারাও যাওয়ার কথা ছিল, কিন্তু মেহরুনিসা তাকে এখানে অপেক্ষা করতে বলল। প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু মেহরুনিসার খবর নেই। না পেয়ে সে বারান্দায় দাঁড়িয়ে আকাশ কুসুম ভাবনায় ভেবে যাচ্ছিল। ঝুম দেখতে পেল ইশালের মেকআপ হয়ে গেছে, এখন শুধু চুল সেট করলেই বউ তৈরি। কি দারুণ মিষ্টি লাগছে ইশালকে। তা হয়তো ইশাল জানে না বউ সাজে কি মেয়েদের এত মিষ্টি লাগে, তার জানা নেই। সে ভাগ্য তার হয়নি। মেহরুনিসা ফিরল সায়ানের দেয়া পোশাক আর কিছু গয়না নিয়ে। ঝুমকে ইশালের দিকে তাকিয়ে থাকতে দেখে আলতো হাতে ঝুমের গাল ছুঁয়ে বলল, সাজতে ইচ্ছা করছে? ঝুম মাথা নেড়ে না বলল। তার এত ভারী সাজের অভ্যাস নেই, কখনো সাজেও নি। তাকে জীবন তাকে সেই সময় সুযোগ বা পরিস্থিতি দেয়নি। তাহলে ইশালকে খুব মিষ্টি লাগছে। আচ্ছা আন্টি, সব মেয়েদেরই কি বউ সাজে ইশালের মতো মিষ্টি লাগে? ঝুমের অবুঝ প্রশ্নে মেহরুনিসা সহ ঘরের অন্যরাও হেসে উঠল। ঝুম বুঝলো বোকা বোকা প্রশ্ন করা হয়ে গেছে। হ্যাঁ, সব মেয়েকেই বউ সাজে সুন্দর আর মিষ্টি লাগে। আর আমাদের ঈশান এমনিতেই ভীষণ মিষ্টি, তাই তাকে বেশি বেশি মিষ্টি লাগছে। দেখবেন আপনাকেও বউ সাজে মিষ্টি লাগবে। মেহরুনিসার কথায় ঝুমের মুখ অন্ধকারে ছেয়ে গেল, কিন্তু বাড়তি কথা বললো না। মেহরুনিসা হাতের শাড়ি গয়না ঝুমকে দিয়ে বলল, এখানে আজ আপনার পরার জন্য পোশাক আর গহনা আছে, সুন্দর করে তৈরি হয়ে নিন। শরীরের ক্ষত এখনো সমস্যা করছে? না, কমে যাচ্ছে, এখন বেশি সমস্যা হয় না। কিন্তু আন্টি, এগুলো আবার কেন? আপনি তো আমায় সেদিন কতগুলো পোশাক দিলেন, তাছাড়া হসপিটালেও তো কতগুলো জামা এনে দিলেন। এখন আবার কেন? আপনার এই ঋণ আমি কিভাবে শোধ করবো আন্টি? আপনারা আমার জন্য এত করছেন, আমার নিজেকে খুব ছোট মনে হয়। আমি আমার মেয়েকে দিচ্ছি, তাতে তোমার কি? আর ঋণ শোধ করার কথা বলছো? সময় হলে আমি চেয়ে নিব। এখন এত না ভেবে আন্টির কথা শোনো, তৈরি হয়ে নাও। আচ্ছা। মেহরুনিসা আর না দাঁড়িয়ে দ্রুত পায়ে রুম ত্যাগ করলো। তার এখন অনেক কাজ। বাড়ির বড় বউ সে, তাছাড়া ব্যবসায়ী হিসেবেও ভালো নামডাক রয়েছে। বাড়িতে আসা অতিথিদের আপ্যায়ন করতে হবে। ঝুমের হাতে একটি শাড়ি, সে আশ্চর্য নেয় সেই শাড়ির দিকে তাকিয়ে আছে। ভীষণ গাঢ় রঙের শাড়িটি, মেরুন রেড, হয়তো মেরুন রেড রঙের চিনন সিল্কের শাড়িটির পরনে পাড়ে সোনালি সুতো ও সিকোয়েন্সের ভারী কাজ, চোখ জুড়ানো সৌন্দর্যের। ঝুম আরও একবার হাত বুলালো শাড়িতে, তারপর পাশে রাখা মেরুন রেড রঙের ভেলভেটের চুড়িগুলো হাতে নিয়ে পরে দেখলো সাইজ ঠিক আছে। শাড়ি চুড়ি দেখতে তার মন ভালো হয়ে গেছে। এত সুন্দর শাড়ি দেখে কোনো মেয়ে খুশি হবে না? দক্ষ হাতে শাড়ি চুড়ি পরে কানে গোল্ডেন কালারের ভারী একটা ঝুমকো পরল। নিত্যদিনের মতো দু হাতে লম্বা লালচে চুলগুলো হাত খোপাও করে নিল। ইশালের ততক্ষণে বউ সাজা কমপ্লিট। সে সহ পার্লারের মেয়েগুলো ঝুমের দিকে তাকিয়ে হাঁ করে রইল। শাড়িটা ঝুমের সুরে দারুণ মানিয়েছে। ঝুম এদিকে ইশালকে আলতো হাতে জড়িয়ে ধরল। অনেকক্ষণ কেউ কথা বলল না, দুজনেরই চোখে পানি ছলছল, কিন্তু বিয়ে পড়া বারণ। তুমি আমাকে ইমোশনাল করে দিচ্ছ ঝুমঝুমি। তোমার জন্য আমার মেকআপ নষ্ট হলে ভালো হবে না বলে দিচ্ছি। এমনিতেই আমার বিয়েতে তুমি ম্যাচমেকার হয়ে যাবে। আমি যদি কাছাকাছিও না যাই, তাহলে আমার ভবিষ্যৎ আন্ডা বাচ্চাদের কি জবাব দিব? ঝুম হেসে ফেলল। এই মেজা পাহাড়ি পচে এমন এক ইমোশনাল মোমেন্টে এমন ধরা কথা কে বলে? ঝুম ইশালকে ছেড়ে ইশালের নথ ঠিক করে দিতে দিতে বলল, ম্যাচ মেকার যেই হোক, ম্যান অফ দ্য ম্যাচ তুমিই হবে। ঝুমের কথা ইশাল হেসে উঠল। তাকে হাসতে দেখে ঝুমও হেসে দিল। দু হাতে একে অন্যকে আবারও জড়িয়ে ধরে। আমার জীবনে আসার জন্য তোমাকে অনেক ধন্যবাদ ইশাল। গুটি কয়েক মানুষ আমায় মন দিয়ে ভালোবাসে, তার মাঝে তুমিও একজন। আমি ভাবিনি আমার পাকিস্তান আসার এই জার্নিটা এত মধুময় হবে। তুমি জানো না তুমি আমাকে কি দিয়েছো। তুমি খুব ভালো মনের মেয়ে ইশাল।
আমি দোয়া করি তুমি খুব 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 সুখী হও। ইশাল কিছু বলবে ঠিক সেই মুহূর্তে বাকি মেয়েরা একে একে প্রবেশ করে ইশালকে নিয়ে স্টেজের দিকে রওনা হয়। ইশাল ঝুমের হাত ছাড়ে না, সে ভাবে দুজনই পা বাড়ায়। কখনো কখনো রক্তের সম্পর্ক থেকেও কিছু অপরিচিত মানুষ আমাদের খুব কাছের হয়ে যায়, যেমন ইশালের কাছে ঝুম আর ঝুমের কাছে ইশাল। এয়ারপোর্টে দেখা হওয়া দুই মানবী মাত্র 18 দিনের এতটা কাছে এসে গেছে যে সেই সম্পর্কের কাছে রক্তের সম্পর্ক হার মানবে।